তাবলিগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে নিহত 4, টঙ্গীতে সভা সমাবেশ নিষিদ্ধ, মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা সাতপন্থীদের। আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না বলছে জাতীয় নাগরিক কমিটি, শেখ হাসিনাকে ফেরাতে সরকারের প্রতি আহ্বান। 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ 6 জন খালাস, উলফা নেতা পরেশ বড়ুয়ার যাবজ্জীবন। এবং বেনাপোল সীমান্তে 6 ঘন্টার ব্যবধানে 3 লাশ উদ্ধার, মরদেহে একাধিক ক্ষত চিহ্ন, পিটিয়ে হত্যা করেছে বিএসএফ, দাবি পরিবারের। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো খবরে। বুধবার মাঝরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ এবং জুবায়েরপন্থীদের সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা এবং তুরাগ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সাতপন্থীরা। আরিফ খান আবিরের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে 3 মুসল্লির মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক। এ ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে পুরো ইজতেমার ময়দান জুড়ে। উত্তেজনা ছড়িয়েছে মহাসড়কেও। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পক্ষ। আচমকা ভোরে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়, কোনো কিছু বুঝে ওঠার আগেই মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা তাদের সাথীদের ওপর হামলা চালিয়েছে। রাত্রে 3টার পরে বা 3টার আগে অতর্কিত তারা মাঠের ভিতরে হামলা করছে, মানে যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না, সবাই ঘুমের ভিতরে ছিল, ওই সময়ই তারা ওখানে ঢুকছে। 3 জন সাথীকে হত্যা করা হয়েছে এবং হাজারের উপরে সাথী যারা ছিল, এমন কোনো সাথী নাই যারা আহত হয় নাই, বিভিন্নভাবে আহত। এই সাথীদেরকে বের করে দিয়ে তারা অবস্থান করতেছে। এদিকে জুবায়েরপন্থী অনুসারীরা বলছেন পরিকল্পিতভাবে এই ঘটনা। আপনিও বুঝেন, আমরা ভিতরে ছিলাম, তারা বাইরের থেকে আক্রমণ করে ভিতরে আসছে, তো এই যে কিভাবে তাদের লোক মারা যায়, আমরা সবাই আহত হয়ে বাইরে হয়ে গেছি, ওনারা এখন ভিতরে অবস্থান করছে। এমন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। জানা গেছে ওইখানেও লোক আছে আমাদের ঢাকা মেডিকেলে প্রায় 20 থেকে 30 জনের মতো। আহত যারা আছে বেডের মধ্যে শুয়ে আছে, চাপাটির দাগ আছে, ছুরির দাগ আছে, তারপরে মনে করেন রক্তাক্ত অবস্থা, ব্লাড পড়তেছে। যারা ওনাকে হত্যা করেছে বা যেই বিষয়টা নিয়ে উনি নিহত হয়েছেন তার সুস্থ তদন্ত আমি কামনা করছি। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইজতেমা ময়দান এলাকায় অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। এছাড়া সরকারের সঙ্গে বৈঠকের পর মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সাতপন্থীরা। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। সিটি ও পৌরসভার অপসারিত কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে কাউন্সিলররা। অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শেখ হাসিনা জনগণ নয় আমলাতন্ত্রের উপর ভর করে টিকেছিল। তিনি আল্লাহর পর নিজের অবস্থান মনে করত। যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করেন, 1 বছর 2 বছর 5 বছর পার পেয়ে যাবেন, কিন্তু তারপর পরিস্থিতি এবং অবস্থা তার মতোই হবে। সে তো কোন পর্যায়ে চলে গিয়েছিল, মানে বাংলাদেশের ক্ষমতার জায়গায় আল্লাহর পরই তার অবস্থান, এমন একটি জায়গায় চলে গিয়েছিল। সেই জায়গায় তার অবস্থান যদি এমন হয়, আমরা যারা ছোটখাটো মানুষ রয়েছি, আমাদের অবস্থান জনগণ কোথায় নিয়ে ফেলবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনা দেশের পক্ষে ছিল না বলেই পালিয়ে যেতে হয়েছে। আপনারা এই বাংলাদেশের পক্ষে থাকেন, আপনারা নিজের সাথে থাকেন। আমরা যখন সবাই
বাংলাদেশের পক্ষে থাকব, তখন এই ভারতে বসে যেই দালালরা আছে, ফ্যাসিস্টরা আছে, যত ষড়যন্ত্র করুক না কেন কখনোই কিছু করতে পারবে না। কারণ তারা বাংলাদেশের পক্ষে ছিল না, যার কারণে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে আর কখনো ফ্যাসিবাদ ফিরতে পারবে না উল্লেখ করে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে নির্বাচন হবে না। যারা আমাদের ভোটের অধিকার করে কেড়ে নিয়েছিল, আপনাদেরকে আজকের এই সমাবেশে আসতে বাধ্য করেছে, সেই শেখ হাসিনার বিচার ব্যতীত, আওয়ামী লীগের বিচার ব্যতীত এবং যারা ডিরেক্টলি ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল তাদের বিচার ব্যতীত আমরা কোনো ইলেকশনে আর যাব না। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এ সরকার কাজ করছে কিন্তু আওয়ামী লীগের আমলাতন্ত্র আগাতে দিচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার প্রচুর কাজ করতেছে কিন্তু আগাচ্ছে না কেন? আগাচ্ছে না ওই আমলাদের কারণে। এই আওয়ামী আমলাতন্ত্র প্রত্যেকটা সিদ্ধান্তে কিভাবে ম্যানিপুলেট করা যায়, স্লো করে দেওয়া যায়, গতি কমিয়ে দেওয়া যায়, সেই কাজটা করছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ কয়েকজন আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। বিচারিক আদালতের রায়ের পর 2014 সালের 6 ফেব্রুয়ারি রায় সহ মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে শুরু হয়েছে 4 দিনব্যাপী রূপায়ণ প্রপার্টি এক্সপো 2024, যা চলবে আগামী 21 ডিসেম্বর পর্যন্ত। এই এক্সপোর মাধ্যমে পাওয়া যাবে একই ছাদের নিচে রূপায়ণ হাউজিং এস্টেটের সকল তথ্য, যা ক্রেতাদের বাড়তি সুবিধা দেবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রূপায়ণ বিজনেস পার্কের এই এক্সপোর উদ্বোধন করা হয়। মেহরাব সুমনের রিপোর্ট বিস্তারিত। দেশের বিভিন্ন প্রাইম লোকেশনে আধুনিক সুবিধা সম্বলিত আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। এরই ধারাবাহিকতায় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে শুরু হয়েছে 4 দিনব্যাপী রূপায়ণ প্রপার্টি এক্সপো 2024। এই মেলায় রূপায়ণ হাউজিং এস্টেটের সব তথ্য পাওয়া যাচ্ছে একই ছাদের নিচে। মেলা উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিনুর রহমান। জানান, আধুনিক নির্মাণশৈলী আর অত্যাধুনিক সকল সুবিধা সম্বলিত রূপায়ণের প্রতিটি স্থাপনা এরই মধ্যে রুচিশীল গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের আন্ডারে এখন এই মুহূর্তে যে প্রজেক্টগুলো আছে সবগুলোরই শোকেসিংটা আমরা এখানে করব এবং 2025-এ আমাদের বেশ কিছু আপকামিং প্রজেক্ট আসবে। আমরা তো একটা অ্যাপার্টমেন্ট বলতে কিন্তু শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্টই বুঝি 4 দেয়ালের মাঝখানে, কিন্তু রূপায়ণ সিটি সহ আমাদের এখন বর্তমানে যেগুলো ট্রু কন্ডোমিনিয়াম আছে, যেমন আমাদের রূপায়ণ লেক ক্যাসেল আছে এবং আরও কিছু আমরা প্রজেক্ট নিয়ে আসছি। এখন অ্যাকচুয়ালি মানুষের আমরা যেটা দেখেছি যে আসলে শুধুমাত্র অ্যাপার্টমেন্টটাই হলেই হয় না, তার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে যত ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে সবগুলো জিনিসই আসলে আধুনিক জীবনযাপনের জন্য যা আছে সবই দরকার এবং সেগুলো আমরা সবগুলো মাথায় রেখে আমরা কাজ করছি। চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন বলেন, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড গতানুগতিক আবাসনের বাইরে গিয়ে আধুনিকতার ছোঁয়ায় গড়ে তুলেছে প্রিমিয়াম গেটেড কমিউনিটি, যেখানে রয়েছে সবুজে ঘেরা পরিবেশ, পর্যাপ্ত খেলার জায়গা এবং আধুনিক সব সুবিধা। রূপায়ণ আপনারা জানেন যে আমরা শুধুমাত্র টিপিক্যাল বিল্ডিং তৈরি করি না, আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে ইনোভেশন নিয়ে আসি, লিভিং স্ট্যান্ডার্ড নিয়ে আমরা প্রচুর কাজ করি। আপনারা জানেন যে রূপায়ণ সবসময় এইসব ব্যাপারে একটা ফাস্ট মুভার। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড 26 বছরের পথ চলায় গতানুগতিক আবাসনের বাইরে গিয়ে প্রিমিয়াম গেটেড কমিউনিটি, টাউনশিপ এবং আইকনিক কমার্শিয়াল প্রকল্প নির্মাণ করে যাচ্ছে, যা গ্রাহকের স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নৌপরিবহন, শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট আছে সংস্কার শেষে নির্বাচন করার, তবে সময় হলে সব পরিষ্কার হবে। সিলেটে তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে তত্ত্বাবধায়ক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এর আগে সকালে তামাবিল স্থলবন্দর পরিদর্শনে গিয়ে
বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন উপদেষ্টা, শুনেন ব্যবসায়ী এবং যাত্রীদের নানান সমস্যার কথা। উপদেষ্টা আরও বলেন, দেশে এখনও নির্বাচনের পরিবেশ আসেনি, গত কয়েকবার মানুষ ভোট দিতে পারেনি, সেগুলো থেকে বের হতে হবে। এখানে যে প্রজেক্টটা হচ্ছে, এই প্রজেক্টটা যদি হয়ে যায় তাহলে সেই সমস্যাগুলো দূর হবে। যেমন ধরেন ফায়ার ব্রিগেডের কথা বলা আছে, যাত্রী ছাউনির কথা বলা আছে, তারপরে ফার্স্ট এডের কথা বলা আছে। আমি নিজে তো যাত্রী ছাউনি যে দেখলাম যে এখানে তো 3 জন লোকে বসতে পারে না। তারপর ওনাদের জন্য বসার জায়গা, সিএনএফ এর জন্য বসার জায়গা, ইউনিয়নের জন্য জায়গা, রেস্টুরেন্ট, এগুলো সব কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে প্রজেক্টের মধ্যে আছে। কিছুদিন আগে একটা ইনকোয়ারি আমরাই পাঠিয়েছিলাম দেখার জন্য, এক্সেসিভ কোনো কিছু আছে না। আমরা অনেক সময় প্রজেক্ট করি যেখানে প্রয়োজন নাই, অনেক কাজ করি যেগুলো প্রয়োজন নাই, তো সেগুলো অলরেডি দেখে গেছে। এটা আমরা ওকে করে দিলে এটা আবার একটা প্রসেস আছে, এই প্রসেসটা আমার নতুন করা না, আমাদের করা না, আগের থেকে আমরা চেষ্টা করছি যত দ্রুততার সাথে প্রসেসটাকে উত্তরণ করা যায়। খালের দুপারের জনপদের যোগাযোগ ব্যবস্থা সহজ এবং ব্যবসা প্রসার করতেই সিরাজগঞ্জের রায়গঞ্জে সিঙ্গার খালের উপর তৈরি করা হয় ব্রিজ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ব্রিজটি নির্মাণে প্রায় 10 বছর পেরিয়ে গেলেও হয়নি সংস্কার সড়ক, তাই কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি কোনো কাজেই আসছে না স্থানীয়দের। যদিও দীর্ঘদিন পর সংযোগ সড়ক তৈরির আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম উদ্দিন খানের। তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সিঙ্গার খালের এক পাশে ধর্মদাস গীতা পশ্চিমপাড়া আর অন্য পাশে ধর্মদাস গীতা খামারপাড়া। দুই গ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজ ও ব্যবসা প্রসারে 2016 সালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় এই ব্রিজ নির্মাণ করা হয়, তবে তৈরি করা হয়নি যোগাযোগ সড়ক, তাই ব্রিজটি কোনো কাজে আসছে না এলাকাবাসীর। এই ব্রিজের সাথে যে রাস্তা হওয়া, সে রাস্তা না করার কারণে আমাদের এলাকার জনগণের কৃষিপণ্য নেওয়া চলাফেরা করা খুব কঠিন। রাস্তার দিক দিয়ে কোনো মাটি নাই, যার ফলে জনগণের চলাফেরা অসুবিধা, যাতায়াতেরও অসুবিধা। আমাদের এই জায়গাতে একটা ব্রিজ আছে, রাস্তাঘাট নাই, কিছু নাই, লেগার বাচ্চা কাচ্চা পড়াশোনা করাতে পারতেছি না, চলাফেরা কঠিন। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো প্রতিকার মেলেনি, তাই তো খাল পারাপারে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী সহ স্থানীয়দের। ব্রিজের দুপাশে মাটি নয়, আমরা কাদার ভিতর দিয়ে ভিজে ভিজে স্কুলে যাওয়া আসা করি। আমরা পানির মধ্যে যাতায়াত করি, কিন্তু আমাদের কোনো মাটি ফেলে, এই জন্য আমাদের সরকারের কাছে দাবি এই রাস্তার জন্য ব্রিজটা মাটি যেন আমাদের যত সময় মাটিটা দিয়ে দেয়। যাতায়াত বোঝা বিনা নিয়ে খুব কষ্ট, তাতে মাটিটা দিলে পরে সরকারের কাছে আল্লাহ, আমার কাছে আল্লাহ, এই দাবি। যদিও দ্রুত সংযোগ সড়কটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জায়গাটি আমরা সরজমিনে পরিদর্শন করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। সরকারি অর্থ অপচয় রোধ ও স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নওড়া এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির নির্বাহক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সুমন বেপারী এবং সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ ফেরদৌসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব হাজি আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া সহ অনেকে।
রংপুরের পীরগঞ্জে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলাম, বজ্রকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুলতান আহমেদ সোনা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার জাকারিয়া সহ অনেকে। আলোচনা সভায় বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ প্রেরণ করার কথা উল্লেখ করেন। প্রোগ্রাম অর্গানাইজেশনের জাকারিয়া সহ অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ প্রেরণ করার কথা উল্লেখ করেন। মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর রায়পুরায় গণ অধিকার পরিষদ বাঁশগাড়ি ইউনিয়ন সাথার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। মাদককে না বলুন এই স্লোগানকে বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করা হয়। খেলায় গোপীনাথপুর স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে হারিয়ে বাঁশগাড়ি ডায়মন্ড স্পোর্টিং ক্লাব শিরোপা অর্জন করে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার সুন্দমিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী রিপন। উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া, নারী বিষয়ক সম্পাদক হালিমা খাতুন সহ অনেকে। মানিকগঞ্জ সাটুরিয়ার জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই সরকারি ভূমি অফিসের কার্যক্রম চলার অভিযোগ উঠেছে। বুধবার কার্যদিবসে উপজেলার দরগ্রাম ইউনিয়ন সহকারী অফিসে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই চলছে দাপ্তরিক কার্যক্রম। বিধি মোতাবেক ছুটির দিন ব্যতীত সব কার্যদিবসে জাতীয় পতাকা উত্তোলনের সরকারি নির্দেশনা থাকলেও দরগ্রাম ভূমি অফিসে প্রায়ই এর ব্যত্যয় ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তানভীর আহমেদ জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাজুখান উচ্চ বিদ্যালয় এর সাবেক ও বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে 3 দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উচ্চ বিদ্যালয়ের মাঠে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা যুব দলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জজ কোর্টের অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ রানা, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ মাহমুদ তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ধামরাই সাব রেজিস্ট্রার অফিসের আঙিনা নিজেরাই পরিষ্কার করে বিভিন্ন জাতের ফুলের চারা লাগিয়ে নিজেদেরকে পরিচ্ছন্নভাবে সেবা প্রদানের অঙ্গীকার করলেন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে অবস্থিত সাব রেজিস্ট্রার অফিসের রেজিস্ট্রার মঞ্জুরুল ইসলাম নিজে এবং অফিসের সকল কর্মকর্তা কর্মচারীকে সাথে নিয়ে আঙিনা পরিষ্কার করেন। এরপর প্রত্যেক কর্মকর্তা এবং কর্মচারীকে দিয়ে একটি করে ফুলের চারা রোপণ করান। সাব রেজিস্ট্রারের এমন প্রতিশ্রুতিমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সেবা নিতে আসা সকল জনসাধারণ। আইটি জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সামান্তা কম্পিউটার অ্যান্ড সার্ভিস অরিজিনাল পার্টস এবং গুণগত সেবায় সুনাম এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। শরীফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান সামান্তা কম্পিউটার অ্যান্ড সার্ভিস
2015 সালে যাত্রা শুরু এই প্রতিষ্ঠানটির। সুনাম ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনায় বর্তমানে প্রতিষ্ঠানটির রয়েছে 3টি শোরুম। গুণগত মানের ভালো ব্র্যান্ডের পণ্য গ্রাহকদের মাঝে পৌঁছে দিতে আইডিবি ভবনে একটি ও মাল্টিপ্ল্যানের নিচতলায় ও দ্বিতীয় তলায় রয়েছে আরও 2টি শোরুম। অরিজিনাল এবং ওয়ারেন্টি সহ সকল ব্র্যান্ডের ল্যাপটপ, পিসি, ডেস্কটপ, মনিটর, হার্ড ড্রাইভ সহ কম্পিউটারের সকল পার্টস পাওয়া যায় এখানে। অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিচ্ছেন সার্ভিস সেবাও। কম্পেয়ার করে খুবই কম প্রাইসে সামান্তা কম্পিউটার দিচ্ছে বিধে আমাদের এখান থেকে কাস্টমার আসতেছে, রিভিউ ভিজিট করতেছে আমাদের শোরুম। এইখানে আপনারা যদি চান কাস্টমাইজ পিসি বিল করতে পারবেন এবং আপনাদের নিত্য প্রয়োজনীয় যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপের এখানে হিউজ পরিমাণের অথেন্টিক কালেকশন আছে। আমাদের আইডিবিতে 123/1 শোরুম রয়েছে। তাছাড়া আমাদের মাল্টিপ্ল্যানের নিচতলায় 108, 109 নম্বর দোকান এবং দোতলায় 226, 227 নম্বর দোকান আমাদের আছে। আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে সকল পণ্য হোলসেলে পাবেন এবং সারা বাংলাদেশে আমরা হোলসেলে বিক্রি করে থাকি। সামান্তা কম্পিউটার অ্যান্ড সার্ভিসের সুনাম রয়েছে দেশ জুড়ে, তাই গ্রাহকদের আনাগোনাও বেশি এখানে। পুরো মার্কেটটাই ঘুরলাম, অনেকগুলো দোকানে ঘুরছি। তো ওনাদের এই সামান্তার এখানে আসার পরে মানে ওনাদের এই দোকানের প্রাইসটাও রিজনেবল মনে হয়েছে এবং ওনাদের বিহেভিয়ারটাও খুব ভালো লাগছে, সেজন্য আমরা এখান থেকে নিলাম। আমি এখান থেকে আগেও কিনেছি, আর সব দোকানের থেকে এখানে প্রাইসটা একটু রিজনেবল হয়, প্রোডাক্ট অনেক ভালো হয়, অথেন্টিক হয়। আমার এই পুরাতন ল্যাপটপটি এখানে সার্ভিসের জন্য এসেছিলাম। নির্ধারিত সময়ের ভিতর এবং স্বল্প মূল্যে তারা যে সার্ভিসটা আমাকে দিয়েছে আমি খুব সত্যি আনন্দিত এবং তাদের সার্ভিসটা খুব ভালো। কম দামে সেরা পণ্য এবং সেবা দিতে বদ্ধপরিকর সামান্তা কম্পিউটার অ্যান্ড সার্ভিস। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এ পর্যায়ে থাকছে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট জাকের পার্টির অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার। এ সময় তিনি বলেন, জাকের পার্টির 14 দফা প্রস্তাবনা ইসিকে দেয়া হয়েছে। ইভোটিং প্রস্তাবনা তার মধ্যে অন্যতম। প্রযুক্তির সুফল গ্রহণ করে ইভোটিংয়ের মাধ্যমে অসুস্থ প্রবাসীরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ব্রডস্যান্ড টেকনোলজি ব্যবহার করলে ভোট চুরি, কারচুপি বা সূক্ষ্ম কারচুপি হবে না। সময়োপযোগী এই দুটি প্রস্তাব দেয়া এবং তা বাস্তবায়নের দাবি জানিয়েছে মাহবুবুর রহমান হায়দার। সিএমপি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি 1999 ব্যাচের শিক্ষার্থীদের রজত জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামের জিইসি মোড়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানের আগের নাম ছিল চিটাগং পুলিশ ইনস্টিটিউট, যা 1963 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কুলের 1999 ব্যাচের শিক্ষার্থীরা স্ব ক্ষেত্রে সফলতার সাথে প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের সকলের স্কুল জীবনের স্মৃতি রোমন্থন, ছাত্র শিক্ষক মিলনমেলা, র্যালি সহ নানা আয়োজনের রজত জয়ন্তী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। চট্টগ্রামে এক মাদক কারবারির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য এবং মিথ্যার সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দৈনিক প্রতিদিনের কাগজ চট্টগ্রাম বিভাগের ব্যুরো প্রধান, বাংলাদেশ তথ্য এবং মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মনির হোসেন। নগরের প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ভুক্তভোগী প্রশাসনের সহায়তা কামনা করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জুয়েল চৌধুরী ও বেলাল উদ্দিন। চট্টগ্রামের খাতুনগঞ্জে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন করদাতাদের সাথে কর কর্মকর্তাদের তথ্য সেবা ও
ও পিএসআর যাচাই সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খাতুনগঞ্জ ট্রেড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রাম কর অঞ্চল 3-এর কর্মকর্তাদের সাথে তাদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল 3-এর কর কমিশনার মোহাম্মদ মঞ্জুর আলম। খাতুনগঞ্জ ট্রেড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কর অঞ্চল 3-এর অতিরিক্ত কর কমিশনার শহীদুল ইসলাম, যুগ্ম কর কমিশনার তরঙ্গ কুমার মণ্ডল সহ আরও অনেকে। শেষ করছি এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। তাবলিগ জামায়াতের 2 গ্রুপের সংঘর্ষে নিহত 4। টঙ্গীতে সভা সমাবেশ নিষিদ্ধ, মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা সাতপন্থীদের। আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না বলছে জাতীয় নাগরিক কমিটি। শেখ হাসিনাকে ফেরাতে সরকারের প্রতি আহ্বান। 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ 6 জন খালাস। উলফা নেতা পরেশ বড়ুয়ার যাবজ্জীবন। এবং বেনাপোল সীমান্তে 6 ঘন্টার ব্যবধানে 3 লাশ উদ্ধার। মরদেহে একাধিক ক্ষতচিহ্ন, পিটিয়ে হত্যা করেছে বিএসএফ দাবি পরিবারের। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।